এই স্পেশাল এডুকেটর হিসেবে এখন বর্তমানে আপনি কর্মরত। তো আপনার এই কাজে সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গাটা কোনটা? চ্যালেঞ্জিং জায়গা বলতে দেখুন, আমাদের তৃপ্তিটা হয় এই জায়গায় যখন কোনো বাচ্চা কিছু অ্যাচিভমেন্ট করতে পারে। প্রত্যেকটা বাচ্চার লেভেল আলাদা হয়। কিছু বাচ্চা খুব শান্ত হয়, কিছু বাচ্চা খুব হাইপার হয়। এবারে আমাদের এক একটা টার্গেট নিতে হয়, সেই টার্গেট অনুযায়ী আমরা বাচ্চাদের সাথে কাজ করি। একটা বাচ্চা ধরুন প্রচন্ড হাইপার, আমার চ্যালেঞ্জিং বিষয় আমি কি করে তাকে শান্ত করব, সেই মুহূর্তে আমি তাকে শান্ত করে স্থিরভাবে বসিয়ে কাজটা করাবো। নমস্কার, বিয়ন্ড দ্য কার্টেন উইথ দেবারতীতে আপনাদের স্বাগত জানাই। সকলের নতুন বছর খুব 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 ভালো কাটুক। আজকের এই নতুন পর্বে আমরা বিশেষ অতিথি হিসেবে পেয়ে গেছি মিসেস দেবাদ্রিতা চক্রবর্তীকে, যিনি একজন স্পেশাল এডুকেটর। আজকে ওনার সঙ্গে আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব সেটা হলো স্পেশাল চাইল্ড এবং সেই স্পেশাল চাইল্ডদের জন্য স্পেশাল এডুকেশন এবং তাদের কি বিশেষ গাইডেন্স নেওয়া প্রয়োজন তার বাবা মায়ের এবং বাচ্চাদের, সেই বিষয়ে। নমস্কার, আমি দেবাদ্রিতা চক্রবর্তী। আমি একজন স্পেশাল এডুকেটর। আমি একটি বেসরকারি সংস্থায় অ্যাজ এ স্পেশাল এডুকেটর হিসেবে রয়েছি। প্রথমেই যে প্রশ্নটা আপনাকে আজকে আমি করব, যে এই স্পেশাল এডুকেটর হবেন, এটা কি একদম আগে থেকেই ঠিক করে রেখেছিলেন, না পরে কোনোভাবে মনে হয়েছে যে না স্পেশাল এডুকেটর হওয়াটা আপনার জন্য একদম আইডিয়াল একটা প্রফেশন? একটা কথা প্রথমেই বলি, সেটা হচ্ছে বাচ্চা আমার খুব ভালো লাগে। তো আমি এটা জানতে পারি আমার একটা বন্ধুর মারফত। আমার বন্ধু তিনি এই ফিল্ডে আর কি আছে, তো সে ভর্তি হয়, তো আমাকে বলে যে একদিন যে এরকম হচ্ছে, তুই তো বাচ্চা ভালোবাসিস, বাচ্চাদের সাথে তোর বন্ডিংটা খুব ভালো হয়, তো তুই ট্রাই করে দেখতে পারিস। তো সেই সূত্রেই আমি অল ইন্ডিয়া পরীক্ষা দিই। আমাদের একটা পরীক্ষা হয় এখানে কর্মক্ষেত্রে, তার আগে আমি অ্যাড দেখেছিলাম, তো সেখান থেকেই আমার যাত্রাটা শুরু। তো এই স্পেশাল এডুকেটর হতে গেলে বিশেষ কি ধরনের ট্রেনিং প্রয়োজন? বিশেষ ট্রেনিং বলতে প্রথমে একটা অল ইন্ডিয়া পরীক্ষা দিতে হয়, যেটা ডিএড আর বিএড দুটো কিন্তু আলাদা। ডিএড যেটা হয় সেটা অল ইন্ডিয়া পরীক্ষা, AIOT বলে, সেইখানে পরীক্ষা দিতে হয়। সেখানে কাউন্সিলিংয়ে যেরকম নাম আসে, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, সেটার মাধ্যমে এটাতে অ্যাডমিশন এন্ট্রি নিতে হয় আর কি। হ্যাঁ। আর যেটা বিএড হয় স্পেশাল এডুকেশনে, সেটা সাধারণত নেতাজি থেকে হয়, অনেকে ডিস্টেন্সে করে, আবার বারাসাত ইউনিভার্সিটির আন্ডারে, আমি যেখান থেকে করেছি ন্যাশনাল ইনস্টিটিউট ফর এম্পাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস, সেইখানে বিএডটা হয়ে থাকে, কিন্তু ইউনিভার্সিটিটা থাকে বারাসাত ইউনিভার্সিটি, ভারত স্টেট ইউনিভার্সিটি। আচ্ছা, তো এটা কত বছরের কোর্স? এটা আমরা যখন করেছি, আমি হচ্ছে 2019-21 ব্যাচ, তো তখন 2 বছর ছিল, দুটো কোর্সই 2 বছর। বেসিক্যালি এটা ডিপ্লোমা কোর্স করেছি। আমি করেছি ডিপ্লোমা। আচ্ছা, তো এই স্পেশাল এডুকেটর হিসেবে এখন বর্তমানে আপনি কর্মরত। তো আপনার এই কাজে সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গাটা কোনটা? চ্যালেঞ্জিং জায়গা বলতে দেখুন, আমাদের তৃপ্তিটা হয় এই জায়গায় যখন কোনো বাচ্চা কিছু অ্যাচিভমেন্ট করতে পারে। প্রত্যেকটা বাচ্চার লেভেল আলাদা হয়। কিছু বাচ্চা খুব শান্ত হয়, কিছু বাচ্চা খুব হাইপার হয়। এবারে আমাদের এক একটা টার্গেট নিতে হয়, সেই টার্গেট অনুযায়ী আমরা বাচ্চাদের সাথে কাজ করি। একটা বাচ্চা ধরুন প্রচণ্ড হাইপার, আমার চ্যালেঞ্জিং বিষয় আমি কি করে তাকে শান্ত করব, সেই মুহূর্তে আমি তাকে শান্ত করে স্থিরভাবে বসিয়ে কাজটা করাবো। এটা একটা আমাদের কাছে বিশাল চ্যালেঞ্জিং হয়ে থাকে। তো এই ধরনের কাজ করতে গেলে আপনি সন্তুষ্টি কোথায় পান? যখন বাচ্চারা নিশ্চয়ই খুব ভালো পারফরমেন্স করে বা কিছু? অবশ্যই পারফরমেন্স করে। যখন দেখি ধরুন একটা বাচ্চা বসতো না, প্রচন্ড চঞ্চল বাচ্চাটা, আমরা যে থেরাপিটা দিই সেই থেরাপির মাধ্যমে অনেক মায়েরা বলে, আমি যে প্রাইভেট প্র্যাকটিসগুলো করে থাকি সেখানে আমার একটি বাচ্চার মাই বলে যে ম্যাডাম এখনো বসছে, বসে কাজটা এক জায়গায় শান্তভাবে বসছে। আমি যেটা প্রথমেই বললাম যে আমার ফার্স্ট টার্গেট হবে বাচ্চাকে বসানো। যেই বাচ্চা খুব দুরন্ত, আমরা টার্গেট ফিক্স করি, টার্গেট ফিক্স করে আমরা গোল সিলেক্ট করি। টার্গেট ফিক্সিং করাটাই হচ্ছে আপনাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ আমরা প্রথমেই কোনো বাচ্চাকে একদিন দেখেই বলে দিতে পারবো না যে ওর এইগুলো লাগবে। আমরা আগে ওর অ্যাসেসমেন্ট করব, তারপরে
ওর জন্য গোল সিলেক্ট করব, তারপরে সেই গোলসটাকে আমাদের টাস্ক অ্যানালাইসিস বলে। ধরুন ব্রাশ করা, আমরা সবাই জানি ব্রাশ কিভাবে করতে হয়, কিন্তু বাচ্চাটা জানেই না যে সে ব্রাশটা কিভাবে ধরতে হয়। একদম। তো আমার ফার্স্ট টার্গেট হবে ওকে ব্রাশ ধরানোটা, তারপরে হবে হচ্ছে ব্রাশটা আমি নিয়ে যাব। এটা পুরো স্টেপ বাই স্টেপ আমাদের ভাঙতে হবে। তো সেটা একদম বাচ্চার যে বাচ্চারা রয়েছে সেই মানে বাচ্চা থেকে বাচ্চা আলাদা আলাদা সমস্ত কিছু ডিফারেন্স রয়েছে, সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী আপনারা গোলগুলো সেট করেন যে একে এটা শেখাতে হবে, ওকে ওটা শেখাতে হবে, কারণ প্রত্যেকটা বাচ্চার লেভেল আলাদা হয়। তো বাবা মায়েরা যারা মানে স্পেশাল চাইল্ডের বাবা মা, তো স্পেশাল চাইল্ড অনেক রকমের আপনাদের কাছে নিশ্চয়ই স্পেশাল চাইল্ড থাকে, কেউ ADHD, কেউ অটিজম, কেউ বা বিহেভিয়ারাল ডিসঅর্ডার কারো রয়েছে। তো এইগুলো বাবা মায়েরা কি করে ডিটেক্ট করবে ছোট বয়সে যে আমার বাচ্চার এই সমস্যাগুলো হচ্ছে? অনেক বাবা মা আছে 2-3 বছরে, সাধারণত এখনকার অনেক বাচ্চারা খুব অ্যাডভান্স, আপনি জানেনই, অনেক বাচ্চা 1.5 বছরেই কথা বলতে শিখে যায়। সেখানে অনেক বাচ্চার বাবা মা দেখছে 3 বছরেও সে কথা বলছে না, মুখে আওয়াজ করছে, ও মুখে বিভিন্ন ধরনের আওয়াজ, কিন্তু তার কথা ফোটেনি। তখন হয়তো তারা ডায়াগনোসিস করায়, সেখান থেকে হয়তো বলে যে ওর কিছুটা মাইল্ড কিছু, কারণ এই বাচ্চাদের না ভাগ হয় মাইল্ড, মডারেট, সিভিয়ার, প্রোফাউন্ড, ঠিক আছে? তো এই ভাগগুলো হয়ে থাকে। তো যদি তার মধ্যে ওই অনেকে স্পিচ ডিলে হয়, সেক্ষেত্রে স্পিচ থেরাপিস্টের কাছে আছে। আবার অনেকে স্পিচের সাথে অটিজমও থাকে, তো দুটোই তাকে একসাথে দিতে হবে, দুটো আলাদা আলাদা থেরাপি। তো এগুলো নির্ভর করছে প্রত্যেকটা বাচ্চার ওপর। আচ্ছা, তো বাবা মায়েরা ডিটেক্ট করবে কিভাবে, মানে ওই ডিলেটা হচ্ছে এই হিসেবেই তো প্রথমে কি তারা কোনো ডক্টরের সাথে কনসাল্ট করে, তারপরে সেই মারফত আপনাদের কাছে আসে, তাই তো? একদমই তাই। আচ্ছা, তাহলে মানে প্রথম স্টেপটা হচ্ছে বাবা মায়ের ডিটেকশন করাটা, বাবা মা কি করে ডিটেক্ট করছে, তারপরে আসছে কোনো ডক্টরের কনসাল্ট করা। কোন ধরনের ডক্টরকে ওরা কনসাল্ট করে? সাধারণত সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করেন, তারপর সাইকিয়াট্রিস্ট আপনাদের কাছে রেফার করেন, আর না, তারপরে ওই সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হয়, ওখানে বাচ্চার আইকিউ টেস্ট করা হয়। আইকিউ টেস্টের মাধ্যমে ধরা পড়ে বাচ্চাটার অ্যাকচুয়ালি কি আছে, কি প্রবলেম। তার আইডির সমস্যা থাকতে পারে, তার অটিজম, এখন তো ঘরে ঘরে অটিজমের সমস্যা বাচ্চা দেখা যাচ্ছে। তো এইভাবে আইকিউ টেস্টের মাধ্যমে এই কাজগুলো করানো হয়। মানে আমরা যখন ছোট ছিলাম তখন এই অটিজম শব্দটা সম্পর্কে আমি তো অ্যাওয়ার ছিলাম না। আপনার কি মনে হয় যে এই ঘরে ঘরে অটিজমের বাচ্চা অনেক বেশি বেড়ে গেছে, তো এটার পেছনে কি কারণ থাকতে পারে বলে মনে হয় আপনার? লাইফস্টাইল প্রচন্ড পরিমাণে বাবা মাদের অদ্ভুত হয়ে গেছে, যেটা বাবা মাদের মানে আমাদের সময় ভেজালটা সত্যি কথা বলতে কম ছিল। আমরা যখন জন্মেছি আমাদের বাবা মাদের সময়, সেই সময় যে হতো না তা নয়, সেই সময়ও হতো, কম সংখ্যক, আমরা কম শুনতাম। আমি তো বড় হওয়ার পর এই ধরনের, আমিও তাই বড় হওয়ার পরে শুনেছি যে এই অটিস্টিক, মানে বড় হওয়ার পরে। আর এখন তো বেশি শোনা যাচ্ছে, যত দিন যাচ্ছে তত বেশি শোনা যাচ্ছে। শুনতে কথাটা আমি বলছি হয়তো শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। প্রথম কথা, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আর একটা জিনিস যেটা মেন, সেটা হচ্ছে আমি যখন কলেজে পড়তাম তখন অনেক বাবা মার কেস হিস্ট্রি, প্রথমেই আগে যেটা করা হতো কেস হিস্ট্রি নেওয়া হতো। পারিবারিক মানে জেনেটিক যে ব্যাপারটা হয়তো কারুর আছে, বাবা দাদা কাকা, তার কাকার বা বাবার ছিল, সেটা ডিটেক্ট হয় না অনেক ক্ষেত্রে না, সেটার একটা জিন হয়তো আসছে, এটা ধরা হয়, কিন্তু কোনোটাই মানে স্পেসিফিক রিজন কিছু হয় না, বলা যাচ্ছে না। এবার পরবর্তী যে কথা, আপনার কথার সূত্রেই কথা চলে আসছে, তো এই ক্ষেত্রে দেখা যায় যে প্যারেন্টিং একটা খুব বড় ভূমিকা পালন করে। আপনারা হয়তো স্কুলে কোনো একটা বাচ্চাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় দিচ্ছেন, তোমার বাচ্চাটা বাড়ি চলে যাচ্ছে, প্রত্যেকের বাবা মাই এখন কম বেশি ওয়ার্কিং, হয়তো বাচ্চা রয়েছে কোনো একটা যারা ওকে গৃহ পরিচারিকার কাছে রয়েছেন বা আয়া যাদেরকে বলা হয়ে থাকে তাদের কাছে রয়েছেন। তো এই ক্ষেত্রে বাবা মায়ের সাপোর্ট অনেক ক্ষেত্রে ছেলেমেয়েরা পায় না, যারা অটিস্টিক চাইল্ড বলছি আমি। তো তাদের ক্ষেত্রে বাবা মাকে কি স্পেশাল রোল এখানে পালন করতে হবে, কি কোন জায়গাটায় প্যারেন্টিং এ বাবা মায়ের ভুল থেকে যাচ্ছে, যে যার জন্য অনেক অটিস্টিক চাইল্ড আমি দেখেছি অনেক বছর থেরাপি চলেই যাচ্ছে কিন্তু বাচ্চার কোনো উন্নতি সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। আবার এক্ষেত্রে আমি এটাও দেখেছি যে বাবা মায়ের 100% সাপোর্টের জন্য ছেলে বা মেয়ে খুব তাড়াতাড়ি সেই জায়গা থেকে উঠে একটা নর্মাল জীবনে প্রবেশ করতে পারছে। তো এই বিষয়ে আপনি কিছু বলুন। অনেক বাবা মা থাকে, আমি খুব খোলাখুলি বলছি, আমরা থেরাপিস্টরা বলি যে এই জিনিসগুলো বাড়িতেও করাতে হবে। আমরা থেরাপিস্টরা সাধারণত দেখিয়ে দিই, আমরা বাচ্চাকে ওই টাইমে প্র্যাকটিস করাই
তারপরে আমরা বাবা মাকে বলি যে এই জিনিসগুলো ওকে বাড়িতেও প্র্যাকটিস করাতে হবে, আর তার থেকেও বড় কথা আপনাকে সময় দিতে হবে, কিভাবে বলতে হবে বাচ্চার সাথে কথা। অনেক বাবা মা বলে থাকে যে ম্যাডাম ও কিছু বুঝছে না, ও কোনো অবজেক্ট বুঝছে না। ধরুন আপনি একটা বাচ্চাকে অ্যাপেল খাওয়াচ্ছেন, এটা কি, এটা অ্যাপেল, ওর কানের কাছে বারবার আমাদের প্রতিনিয়ত বলতে হবে, ওকে বোঝাতে হবে। ওকে আমরা 1 বছর শেখাই, 2 বছর শেখাই, কোনো বাচ্চা 5 মাসে শিখে যাবে, কোনো বাচ্চা 5 বছরে শিখবে। এটা নির্ভর করছে প্রথমত বাচ্চার ওপর, আর দ্বিতীয় নির্ভর করছে বাবা মা কতটা সময় দিচ্ছে, কতটা বাচ্চাকে কাজ করাচ্ছে। অনেক বাবা মা আছে একটু ডিলে করে দেয়, মানে হচ্ছে থেরাপি সেন্টারে হচ্ছে বা স্পেশাল স্কুলে হচ্ছে, ঠিক আছে বাড়িতে একটু ডিলে করে দিই, এই কারণেও এগুলো হতে পারে। কিন্তু আমি যেটা দেখেছি প্র্যাকটিসের বিনা কিচ্ছু নেই, মানে প্র্যাকটিসটা করলে আমরা সাধারণত বলুন না, প্র্যাকটিস করলে তো আমরাও ভালো পারি, তো ওরাও ভালো করে পারে, এরকম কোনো ব্যাপার নেই যে ওরা আলাদা। এই যে সমাজ ওদেরকে আলাদা করে দিচ্ছে, আলাদা কিন্তু নয়, ওরা একই। ওরা ডেভেলপমেন্টাল একটা ডিলে হয়েছে, যেটা একটু ধীরে হবে, কিন্তু হবে, হবে না বলে কিছু নেই। আর ওদের এডুকেশনের পার্টটা, ধরুন একজন অটিস্টিক চাইল্ড, অটিস্টিক বা এডিএইচডি যাই হোক না কেন, তাদের একটা বিহেভিয়ারাল একটা আলাদা চেঞ্জেস হয়, যেটা নর্মাল বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। তো এই বিহেভিয়ারাল চেঞ্জেসের জন্য কি আলাদা বিহেভিয়ারাল থেরাপি লাগে? সেটাও কি আপনারা স্পেশাল এডুকেটররাই ঠিক করেন? বিহেভিয়ারাল থেরাপিস্টের জন্য হয়, থেরাপিস্ট হয়, তার জন্য আলাদা থেরাপিস্ট রয়েছে। থেরাপিস্ট বলতে আমরা স্পেশাল এডুকেটররা অনেকে আর কি বিহেভিয়ারের একটা আলাদা রুম হয়, সেখানে বিহেভিয়ার থেরাপি হয়। আচ্ছা, ঠিক আছে, স্পেশাল এডুকেশনের মধ্যেই ওটা পড়ে। আমরা বিভিন্ন থেরাপির মাধ্যমে এগুলো করি, মানে এটা কম্বাইন্ড আর কি জিনিসটা। মানে টোটাল একটা বাচ্চা, ধরুন একটা অটিস্টিক চাইল্ড আপনাদের কাছে গেল স্কুলে, আপনাদের যে স্পেশাল স্কুল রয়েছে সেই স্কুলে যাওয়ার পরের স্টেপগুলো কি কি? মানে অনেক বাচ্চারা এগুলো মানে অনেক বাবা মায়েরা রয়েছেন যারা হয়তো জানতে চান যে এরপরে স্টেপ, আমি আমার বাচ্চার এই সমস্যা দেখা দিচ্ছে, আমরা এই স্টেপগুলোর মধ্যে দিয়ে যাব, সেই স্টেপগুলো আপনি একটু পরপর গুছিয়ে যদি একটু বলেন। যেমন ধরুন একটি বাচ্চার আই কন্ট্যাক্ট একদম নেই, প্রচন্ড চঞ্চল। পিগি বক্স আমরা ছোটবেলায় ব্যবহার করতাম। পিগি বক্সের অনেক পিগি বক্স আছে, নিচ থেকে কয়েনগুলো বারো করা যায় খুলে, জায়গা আছে। হ্যাঁ, তো ওই পিগি বক্স একটা লাগবে। কয়েন, প্লাস্টিকের কয়েন এখন অনলাইনে অ্যাভেলেবেল, প্লাস্টিকের কয়েনের মতো হয় গোল গোল, সেগুলো হচ্ছে চোখের দিকে তাকিয়ে, ধরুন আপনার নাম দেবারতী, 1 ওকে দিলেন, ও চোখের দিকে, আপনি ওর নাম ধরে ডাকবেন, ও আপনার চোখের দিকে তাকাবে, নিয়ে ফেলবেন। আপনি 20 বার ডাকলে ও 20 বার আপনার চোখের দিকে তাকাবে, 20 বার ফেলবে। বসতে না চাইলে আপনি এই হাতটা ধরে মা হাত দিয়ে ওকে সাপোর্ট দিয়ে ওকে করান, হাতে ধরতে না চাইলে ধরে করান। এক্ষেত্রে কি হয়, বাচ্চার আই কন্ট্যাক্ট বাড়ে, বাচ্চা স্থিরভাবে বসে। প্রথম বাচ্চা করতে চাইবে না, কিন্তু এটা পুরোটাই প্র্যাকটিস। আমি বলতে চাইছি যে পরপর স্টেপ গুলো কি কি, মানে ধরুন আমার বাড়িতে একজন লেভেলের উপর নির্ভর করছে না, সেটা তো নির্ভর করছে, আমি বুঝতে পেরেছি। আমি বলছি তারা কোন কোন ইয়ের মধ্যে দিয়ে যাবে, মানে ধরুন প্রথমে গেল সাইকিয়াট্রিস্টের কাছে, আচ্ছা, তারপর গেল সাইকোলজিস্টের কাছে, অ্যাজ পার আপনার কথা বলছি আমি, তারপর ডিরেক্ট আপনাদের কাছে, এরপরে আমরা থেরাপি দেবো, সেটা অ্যাসেসমেন্টটা বানালেন। এই অ্যাসেসমেন্টের ওপরে তো আপনার ডিপেন্ড করছে যে বাচ্চার এই ডিলে রয়েছে, এই আপনারা করবেন। এবং তারপরে বিহেভিয়ারাল থেরাপি, যেটা নিয়ে আমি কথা বলতে চাইছি, ওটা আপনি বলছেন যে টোটাল এডুকেশনের মধ্যেই পড়ছে, স্পেশাল এডুকেশনের মধ্যেই। তো এখন আমার আরেকটা প্রশ্ন যেটা মাথায় এলো এই মুহূর্তে, ধরুন একটা বাচ্চা অটিস্টিক এবং সে একটা স্পেশাল স্কুলে অলরেডি অ্যাডমিশন নিয়েছে, তো সে কি যে নর্মাল স্কুলে সে কি নতুন করে অ্যাডমিশন নিতে পারবে, নাকি দুটো স্কুল কি চালানো যায়, নাকি একটা স্কুলেই ওকে পড়াশোনাটা করতে হবে? অনেকেই দুটো স্কুল চালিয়ে থাকে, কিন্তু তারা বেশিরভাগ স্পেশাল স্কুলে যায়। যেমন আমি যে সংস্থায় করি সেখানে অনেক বাচ্চা আছে সরকারি স্কুলে লিখিত একটা নাম লিখিয়ে রাখে, আচ্ছা, তারা পরীক্ষাতে বসে, কিন্তু স্কুলটা যায় না। মাঝে মধ্যে হয়তো মাসে একবার গেল, বাকি সময়টা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে ওদেরকে এনগেজ রাখি আমরা। সেটা আপনি বলতে পারেন বল, পাসিং দ্য বল, আরো বিভিন্ন ধরনের বাস্কেটবলে ছোড়া, খাতার কিছু কাজ, সেটা খাতার কাজটাও যেটা বারবারই বলছি, ও কতটা কি পারে, ও কতটা লেভেলে অনুযায়ী ওর যেটা অ্যাসেসমেন্ট করা হবে। আমরা তো নর্মাল বাচ্চার আয়তায় ওদেরকে ফেলছি না। ধরুন যে বাচ্চার 10 বছর বয়স, তার হয়তো পড়ার কথা হচ্ছে ক্লাস 4-এ, কিন্তু সে ক্লাস 4-এর মতন তার আইকিউ নয়,
সেই ক্ষেত্রে আপনারা মানে ধরুন তার কাজও আলাদা। তার কাজও আলাদা, তাহলে সে কাজ আলাদা হচ্ছে ক্লাস 1 এর বাচ্চা। ক্লাস 1-এ, তাহলে সে ক্লাস 1-এই পরীক্ষা দেবে যদি সে চায় যে পরীক্ষা দেওয়ার জন্য। সে ক্লাস 4 এর বাচ্চাটা ক্লাস 4 এ পড়বে না, তাকে 1-এই থাকতে হবে। এরকম আর কি ব্যাপার। আচ্ছা, আর এদের এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস যদি কোনো বাচ্চার থেকে থাকে খুবই ভালো, তাহলে সেটা আপনারা কি করে ডিটেক্ট করেন যে এ ছবি আঁকতে ভালোবাসছে, ও গান গাইতে সেটা ভালোবাসছে? তাদের সাথে থাকতে থাকতে আমরা বুঝি। আচ্ছা। যেমন বিভিন্ন বাচ্চা গান গায়, নিজের মনেই গান গায়, নিজের একটা আলাদা জগৎ আছে। আবার অনেক বাচ্চা এরকম আছে ওই জায়গাটায় ঠিক খেলনাটা আছে মানে ওই জায়গাটাতেই খেলনা থাকবে, ওখান থেকে খেলনা সরলে সে চিৎকার করবে। তাদের এটা একটা অবসেশন। এটা নির্ভর করে প্রত্যেকটা বাচ্চার উপর, প্রত্যেকটা বাচ্চা আমাদের আলাদা, প্রত্যেকটা বাচ্চার উপর নির্ভর করছে। আর এই যে এডুকেশনটা, স্পেশাল এডুকেশনটা ধরুন কত বছর অবধি চালাতে হয় জানেন, সেটা তার মানে উন্নতির উপরে নির্ভর করছে নাকি? তার উন্নতির উপরে নির্ভর করছে। 18 বছর হয়ে গেলে তাদের সাধারণত বিভিন্ন কাজে, যাতে তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, বিভিন্ন শপে, যেমন এই আমাদের দমদমেই বোধহয় একটি খুলেছে অপরচুনিটি ক্যাফে, সেখানে বিভিন্ন স্পেশাল চাইল্ড কাজ করে, তারা বিভিন্ন খাবার বানায়, তাদেরকে এক্সট্রা কারিকুলারের মধ্যে খাবার বানানো, এটা ভীষণ একটা সুন্দর কাজ আমি মনে করি। যেমন কেক বানানো, বিস্কিট বানানো, এই ধরনের কাজে, মানে কুকিজ যেগুলোকে আমরা বলে থাকি, এই ধরনের কাজে ওদেরকে এনগেজ করা, মানে মেনলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার। আচ্ছা আচ্ছা, এইবারে আসছি যে প্যারেন্টিং তো একটা গুরুত্বপূর্ণ পার্ট এই স্পেশাল চাইল্ডদের জন্য। তো বাবা মায়ের যে একটা কাউন্সিলিংও তো দরকার, বাবা এবং মা এবং সন্তান তিনজনকে নিয়ে একটা কাউন্সিলিং দরকার। সেই কাউন্সিলিংটা কি আপনাদের স্পেশাল এডুকেটররাই বাবা মাকে কাউন্সিলিং করে থাকেন, না আলাদা আবার ওনাদেরকে আবার একটা আলাদা কোনো সাইকোলজিস্টের কাছে গিয়ে নতুন করে কাউন্সিলিং করাতে হয়? সাইকোলজিস্টের কাছে গিয়ে সাধারণত ওনারা করে থাকেন। আবার কিছু কিছু স্পেশাল এডুকেটর কাম সাইকোলজিস্ট হয়। আচ্ছা, মানে ওটা আপনি তারপরে নিজের স্কিল আরো বাড়াতে পারেন এই জায়গা থেকে। এবার আমাদের কাজ হচ্ছে বাচ্চার বাবা মাকে কখনো ডিমোটিভেট করা নয়। ওনাদের যত মোটিভেট করা হবে তত ভালো, সেটা বাচ্চার জন্য আরো বেশি ভালো। একদমই তাই, নেগেটিভ বলা একদম নয়। বাচ্চার মধ্যে, প্রত্যেকটা বাচ্চার মধ্যে কোনো নেগেটিভ নেই, প্রতিটা বাচ্চার মধ্যেই তো কোনো না কোনো সম্ভাবনা রয়েছে। আমাদের মানুষের মধ্যেই তো কিছু না কিছু গুণ, প্রত্যেকটা মানুষের, সবাই নেগেটিভ নয়, তাদেরও মধ্যে আছে, এটাই আর কি ব্যাপার। এতে এই বাচ্চাদের সঙ্গে ডিল করতে গেলে নিজেদেরকেও তো অনেকটা বেশি কাম থাকতে হয়। আপনি নিজেকে শান্ত রাখার জন্য কি করেন? আমি কাজের ক্ষেত্রে খুব ধৈর্যশীল হয়ে পড়ি। আচ্ছা, ওটা হয়ে যায়, ওটা থাকতে থাকতে হয়ে যায়, ওটা ভালো লাগা, প্রত্যেকটা কাজকে ভালোবাসে, যেই কাজটা করছে আমি ভালোবাসি। যেহেতু বাচ্চাদেরকে ভালোবাসেন আর আপনি অ্যাজ আ স্পেশাল এডুকেটর কাজ করছেন, তাই কোথাও গিয়ে বাচ্চাদের সঙ্গে আপনার একটা সুন্দর বন্ডিং তৈরি হয়ে গেছে। প্রথম কাজই হচ্ছে স্পেশাল এডুকেটরের বাচ্চার সাথে একটা র্যাপো করা, তাদের ভালো বন্ধু, মানে বিশ্বস্ত কাছের বন্ধু। প্রথমেই কিন্তু তাকে একদম মানবে না, প্রথম দিন তারা পছন্দ নয় তাদেরকে, আস্তে আস্তে র্যাপো বিল্ডটা করা হয় আমাদের। এই ক্ষেত্রে ধরুন বাবা মায়েরা কি ভুল করে বসে স্পেশাল চাইল্ডদের হ্যান্ডেল করতে গিয়ে, যেটা বাবা মায়েরাদের একদম করা উচিত নয়? ভুল বলতে দেখুন, যেটা বাবা মায়েদের হয়, অনেক বাবা মা একটু ডিপ্রেশনে চলে যায়, অনেক বাবা মা মেডিসিন নিচ্ছে। আচ্ছা, অনেক বাবা মা সমাজ, মানে আর 5টা, মানে এরম দেখেছি, আর 5টা মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দিচ্ছে। মানে যেহেতু তার ছেলে স্পেশাল চাইল্ড বা ছেলে বা মেয়ে, কিভাবে দেখবে তার ছেলে মেয়েকে, ওটা নিতে পারছে না। আচ্ছা, আবার অনেক বাবা মা প্রচন্ড, মানে খুব, কি বলবো, খুব মোটিভেট হয়, মানে একদম সবার সাথে মিশে যাওয়া, বাচ্চাকে ইয়ে করা, মানে দুরকম আছে। অনেক জায়গায় আমি দেখছি যে তার ছেলে বা মেয়ে স্পেশাল চাইল্ড হয়েছে তারা সেই ক্ষেত্রে ছেলে বা মেয়েকে আরো বেশি পজিটিভিটি দেওয়ার জন্য ফেসবুকে তাদেরকে নিয়ে রিলস বানাচ্ছে, বা তার বাচ্চা যেটা ভালোবাসছে করতে সেটাকে নিয়ে ফেসবুকে কিছু দেখাচ্ছে। তো সেই জায়গাটা কোথাও গিয়ে হয়তো বাবা মাকে এবং সন্তানকে অনেক বেশি মোটিভেট করছে। তো এই বিষয়ে আপনি বাবা মায়েদের উদ্দেশ্যে কিছু বলুন, যাতে তারা এই ভুলগুলো না করে এবং যাতে বাচ্চাকে প্রপার একটা গাইডেন্স দেওয়া যায়। বাবা মায়েদের উদ্দেশ্যে কিছু বলুন। বাবা মায়েদের উদ্দেশ্যে এটাই বলবো, সবসময় হাসি খুশি থাকুন, আর এটা কখনোই ভাববেন না যে আপনার বাচ্চারা আর 5টা বাচ্চার থেকে আলাদা। তাদেরকে ইনক্লুসিভ এডুকেশন দিন, তারা পারবে না বলে এরকম কিছু হয় না। আর একদম ডিমোটিভেট হবেন না। এই ইনক্লুসিভ এডুকেশনটা কি জিনিস? ইনক্লুসিভ এডুকেশনটা হচ্ছে একটা নর্মাল স্কুলে বাচ্চাকে দেওয়া। আচ্ছা,
নর্মাল স্কুলে আর 5টা বাচ্চার সাথে তাকে মিশানো, ওইভাবে অনেক অনেক বাচ্চা আমি এরকম পড়িয়েছি যে আমাদের এই টেকনো ইন্ডিয়াতেই পড়ে, আচ্ছা, মাইল্ড অটিজম আছে, কিন্তু সে দিব্যি পড়ছে, তার বাবা মা যথেষ্ট খুশি। সামান্য কিছু আছে সমস্যা, কিন্তু সেটাও অনেকটা অ্যাচিভ করে গেছে। মানে অ্যাকচুয়ালি বাবা মা, সন্তান এবং স্পেশাল এডুকেটর এই প্রত্যেকের একটা বন্ডিং থাকা উচিত। একদম, মানে এই টোটাল বন্ডিংটা না থাকলে একটা বাচ্চাকে আমি মানে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো না আর কি। মাঝখানে বাচ্চাটি আছে, দুই পাশে যে এই দুটো স্তম্ভ স্তম্ভ আছে, আপনারা এবং তাদেরকে বাবা মা, শক্ত হতে হবে, তবেই বাচ্চা পারবে। তবেই বাচ্চাটা পারবে। তো এই ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে দিয়ে যারা যাচ্ছে এখন, ওই ওদের সাথে মিশছে, এই ক্ষেত্রে বাচ্চা কি কি সমস্যায় পড়ছে? অনেকে বুলি করছে, বা এরমও দেখেছি আমি এক সাইডে, মানে অনেক টিচার আছে, এখনো বহু টিচার আছে, আমি জানি না, অনেকে হয়তো আমার উপর রেগে যাবে, কিন্তু না আমি না, এটা এটা বলতে খুব খোলামেলা আলোচনা, রেগে যাওয়ার বাধ্য মতো হচ্ছি কিছু না। যে অনেকে স্পেশাল এডুকেশন কি এই মানে এই 2026 এসেও জানে না, তারা বোঝে না। একদমই তাই। তারা আমাকে বলছে যে আপনি দেখুন না, আমি তো ডাক্তার নই, আমি একদিনে একটা বাচ্চাকে বুঝে যাবো না, আপনি দেখুন না, দেখলেই বুঝতে পেরে যাবেন। তাকে আমার সময় লাগবে, তার অ্যাসেসমেন্ট করতে হবে, বাচ্চাকে আমার সময় দিতে হবে, গার্জেনের সাথে কথা বলতে হবে, তাকে আলাদা বেঞ্চে, একটা বেঞ্চের মধ্যে এক কোণে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এরমও আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে। মানে মানে আবার নরমাল অনেক স্কুলে স্কুলে দেখেছি গিয়েও এই ধরনের সমস্যাগুলো বাচ্চাদেরকে একদম ফেস করতে বাচ্চাদের ফেস হচ্ছে। করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে ধরুন নর্মাল স্কুলের যে টিচাররা রয়েছে তাদেরকেও তো সেই জায়গাটা বুঝতে হবে যে এই বাচ্চাটা অন্যান্যদের থেকে একটু হলেও আলাদা, এবং তাকে হ্যান্ডেল তো সেই বুঝে করতে হবে। সবার আগে প্রিন্সিপালকে বুঝতে হবে, অবশ্যই তাই। সবার আগে প্রিন্সিপালকে বুঝতে হবে। প্রিন্সিপাল বাকি টিচারদের বলবে যে আপনারা এইভাবে কাজটা করুন। অনেক স্কুলে দেখেছি প্রিন্সিপাল খুবই ভালো, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, টিচাররা সাপোর্টিভ নয়। তো তাহলে সেই জায়গা থেকে টিচারদেরও কাউন্সিলিং দরকার। একদমই তাই, টিচারদের কাউন্সিলিং অবশ্যই দরকার। তারা সেইভাবে দেখছে না বাচ্চাটাকে, তারা এক কোণে করে দিচ্ছে, ফার্স্ট বেঞ্চে বসে আছে একটা তাহলে তো বাচ্চাটা শুরু থেকেই, মানে ওর যখন গ্রোয়িং স্টেজ তখন থেকেই তো বাচ্চাটা ক্রমাগত ডিপ্রেশনে চলে যাচ্ছে, সেটা আমরা ধরতেও পারছি না। না, কোথাও ওদের গিয়ে। মধ্যে অ্যাংজাইটি কাজ করে, এক্স্যাক্টলি। ওরা অ্যাংজাইটিতে অস্থির হয়ে যায়, ওরা অ্যাংজাইটিতে অনেক সময় রাত্রিরে ঘুমোতে পারে না, ওদের ঘুম হয় না, সারা রাত। এরম বাচ্চা আছে সারা রাত পায়চারি করছে, সারা রাত জেগে আছে, বাবা মাও জেগে আছে, অ্যাংজাইটি কাজ করে তাদের মধ্যে, বিভিন্ন অনেক জায়গায় আমি শুনেছি যে বাচ্চারা স্কুল যেতে চাইছে না, স্কুল যেতে চাইছে যে না আমি স্কুলে যাব না, আমাকে ওই বন্ধুটা খুব খারাপ কথা বলেছে, বা আমাকে আজকে অমুক টিচারটা আমাকে খুব বা বকেছে, মেরেছে, আমি এটা চুল পারিনি টেনেছে, বলে। কিছু একটা করেছে, যার জন্য ওর একটা আতঙ্ক এসে গেছে। তো ওই জায়গাটা সেই থেকে। জায়গা থেকে এরকম কি কোনো ব্যবস্থা আমাদের এখানে চালু হয়েছে যেখানে যারা নর্মাল স্কুলের টিচার, শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাদের জন্য কোনো স্পেশাল এডুকেশনের ব্যবস্থা করা, যেটা স্পেশাল এডুকেশন নয়, একটা কাউন্সিলিং এর ব্যবস্থা কি এখন এই জায়গায় করা হয়েছে? দেখুন, অনেকে প্রাইভেট কাউন্সিলিং করে, আর সত্যি কথা বলতে আমার 5 বছরের অভিজ্ঞতায় পশ্চিমবঙ্গে সেই রকম এখনো এই ব্যাপারটা নিয়ে উদ্যোগ নেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের বাইরে অনেক উন্নত। দেখুন, আমি সরকারি ক্ষেত্রে কাজ করছি, সরকারি ক্ষেত্রে কাজ করে যেটুকু বুঝছি যে অনেক ক্ষেত্রে এটাও হয় বাবা মায়ের এডুকেশন নেই বলে, কারণ আমরা যে জায়গায় গিয়ে, যে এরিয়াতে গিয়ে কাজ করছি, সেখানে একজন স্পেশাল এডুকেটর যাচ্ছেন আমাদের সঙ্গে কাজ করতে। সব জায়গাতে এটা হচ্ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ভিত্তিক কাজগুলোতে হচ্ছে। তো সেখানে গিয়ে যেটা আমরা অ্যাসেসমেন্ট করে বুঝতে পারছি যে বাবা মায়েরাও অ্যাওয়ার নয়, বাবা মায়েরা বুঝতেই পারছে না। সেই ক্ষেত্রে কাকে দায়ী করব? বাবা মায়েদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আপনারা এটা করবেন বাচ্চার সাথে, এবার আমরা তো আর জনে জনে গিয়ে তাদেরকে রেগুলার একটা দেওয়া সম্ভব নয় যে এরকম করবেন ওরকম করবেন না। সেখানে আমার রোলটা খুব আলাদা, ওইটা স্পেশাল এডুকেটরের কাজ। মানে আমি যতটুকু যা শুনেছি কাজে, বিভিন্ন জায়গায় কাজে গিয়ে, তাদের ক্ষেত্রে তাদেরকে এডুকেশন দিলেও, বাবা মাকে এডুকেশন দিলেও সেটা না অ্যাপ্লিকেশন হয় না কোথাও গিয়ে। সুতরাং যাদের বাবা মা একটু হলেও শিক্ষিত, তারা বুঝতে পারছে, তারা এগিয়ে আসছে, তারা প্রাইভেটে বিভিন্ন জায়গায় ছেলে মেয়েকে রেখে তারা পড়াশোনা করাচ্ছে, সবকিছু করাচ্ছে। কিন্তু যাদের ওই পয়সা খরচা করার সামর্থ্যটুকুও নেই, তারা কোথাও গিয়ে অবহেলিতই হচ্ছে। হ্যাঁ, মানে স্পেশাল এডুকেটর হয়তো সরকারি তরফে পাঠানো হচ্ছে, স্পেশাল এডুকেটর যাচ্ছে, সবই হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে সেটার আর কোনো অ্যাপ্লিকেশন ওরা করেন না।
আমি সিপি চাইল্ড দেখেছি, সিপি চাইল্ডদের ক্ষেত্রে তো তাদের অনেকটা পার্ট ফিজিওথেরাপিস্টেরও থাকে। ফিজিওথেরাপির সঙ্গে সঙ্গে যা যা আপনার স্পেশাল এডুকেটর হিসেবে আপনারা যারা কাজ করেছেন নিশ্চয়ই সিপি চাইল্ডও দেখেছেন অনেক ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রেও অনেক গ্যাপ, ওদের সাথে আমাদের একটা গ্যাপ থেকেই যাচ্ছে। আপনারা হয়তো গ্যাপটাকে বেসরকারি ভাবে যারা কাজ করছেন তারা হয়তো গ্যাপটাকে কমাতে পারছেন কোথাও গিয়ে, কিন্তু অনেক ক্ষেত্রে সেই গ্যাপটা এতটা বড় গ্যাপ যে সেটাকে পেরিয়ে ওদেরও আমাদের কাছে আসা সম্ভব নয়, আপনারা যারা স্পেশাল এডুকেটর তাদেরও ওই অবধি যাওয়া সম্ভব নয়। তো সেই গরিব বাবা মায়েরা, সোকল্ড গরিব বাবা মা যারা বাচ্চাকে আনতে পারছে না বেসরকারি সংস্থায় এডুকেশনের জন্য, সরকারি সংস্থা আছে আমাদের কলকাতা বনহুগলিতে, আচ্ছা, ন্যাশনাল ইনস্টিটিউট ফর এম্পাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস, ওখানে কার্ড দেয়া হয়, ওখানে খুবই স্বল্প টাকায় করা হয় এবং ওখানে যথেষ্ট ভালো কাজ করা হয়। আমি বলবো সেখানে বাবা মায়ের এডুকেশনটাও কি দেখা হয় কোথাও গিয়ে? বাবা মার এডুকেশন, বাবা মায়ের এডুকেশন না হলে সন্তানকে তো বুঝতেই পারবে না। আমি হয়তো উইকলি একবার করে আমার সন্তানকে ওই অবধি নিয়ে যাচ্ছি, কিন্তু তারপরে বাকি 6 দিন সপ্তাহে সেখানে তো বাবা মায়ের একটা রোল থেকে থাকে। তো সেই জায়গাটা নিয়ে আপনারা কি ভাবছেন? বাবা মায়ের এডুকেশন নিয়ে কি ভাবছেন? বাবা মাকে বোঝাতে হবে, বাবা মার আলাদা করে কাউন্সিলিং করাতে হবে, বাচ্চাকে পার্ট বাই পার্ট কিভাবে করাতে হবে ধরে ধরে বোঝাতে হবে। এটা ছাড়া আর উপায় নেই। মানে বাবা মাকে মোর দ্যান 100% দিতে হবে সন্তানকে ঠিক রাখার জন্য। একদম পুরোটাই বাবা মার উপর ডিপেন্ড করছে, বাবা মা ছাড়া হবে না। বাবা মা চাইলে সব হবে, এইটাই হচ্ছে কথা। মানে একটা সন্তানকে জন্ম দেওয়ার পরে বাবা মাকে তাদের সম্পূর্ণ এফার্ট, যদি তারা স্পেশাল চাইল্ড হয় নাও হয়, মানে শিশু মাত্রই তাদের সাইকোলজিটা বোঝা খুব দরকার, সেটা স্পেশাল। আর সব থেকে বড় কথা, এখনকার বাবা মারা না বাচ্চাদের খুব কম সময় দেয়, সময় দেয় একটা খুব বড় সমস্যা। মানে বাবা মায়েরাও কোথাও গিয়ে সেলফিশ, যে আমাকে বাবা মা ফোন দিয়ে দিচ্ছে হাতে, সবাই তো ভীষণ ওয়ার্কিং। দেখুন আজকালকার যা পরিস্থিতি, সেখানে একটা সংসার চালাতে গেলে 2জন মানুষকেই রোজগার করতে হবে, তা না হলে কিন্তু কোনোভাবেই সংসারও চলবে না, বাচ্চার এডুকেশন, নিজেদের ডেলি লাইফও চলবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাবাকে মাকে সমানভাবেই কাজ করতে হচ্ছে, এবং সেই ক্ষেত্রে কি হচ্ছে বলুন তো, বাচ্চারা অবহেলিত হচ্ছে। এটাতে কিছু বলার এক্ষেত্রে কি কিছু আছে? মানে কিছু তো করার নেই, তবুও তার মধ্যেও উচিত বাবা মাকে সময় দেওয়া। এটাই বলবো যে বাবা মাকে 100%, মানে বাবা মা, আমি আরেকটা কথা বলছি, বাবা মা হতে গেলে সবার আগে কিন্তু, মানে বাবা মা হওয়ার আগে স্বামী স্ত্রী যখন কেউ কোনো থাকছে কেউ, তখন থেকেই ওদের কাউন্সিলিং দরকার, যে একটা সন্তানকে আনার আগে কাউন্সিলিং করে নেওয়া দরকার, তারপরে সন্তান নেওয়ার ভাবনা চিন্তা করা যেতে পারে, এবং তারপরের ভাবনাটা পার্ট বাই পার্ট এগোবে। মানে এটা আমার ব্যক্তিগত মতামত। একদম আমি মানে জানি না, আমার কোথাও গিয়ে মনে হয় প্যারেন্টিং একটা কোর্স হওয়া উচিত বাবা মা হওয়ার আগে। একদম কাপেলের, মানে স্বামী স্ত্রীর একটা কোর্স হওয়া উচিত, যে ভালো বাবা মা হওয়ার কি কি গুণাবলী, মানে কি কি। আর একটা ছোট্ট কথা বলি, অনেক বাবা মা না মেনে নিতে পারছে না, মানে আমার কাছে এসছে, মা বলছে, মানে তার মাকে টিচাররা বোঝাচ্ছে যে বাচ্চা আপনার স্পেশাল বাচ্চা, তার কিছু সমস্যা আছে, কিন্তু সেটা কিওরেবল, সেটা ও উন্নত করতে পারবে। দেখুন পুরোপুরি কিওর হবে এটা নয়, কিন্তু ওর একটা অ্যাচিভমেন্ট হবে, ও উন্নতি করতে পারবে। বহু অটিস্টিক চাইল্ড আছে, তারা বহু উঁচু উঁচু জায়গায় চলে গেছে 100 বার। হ্যাঁ, তো অনেক বাবা মা এটা মানতেই পারছে না যে আমার বাচ্চাকে আমি আমি একটা উঁচু সংস্থায় চাকরি করছি, আমি একটা বড় ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি অমুক জায়গায় কাজ করি, আমার কলিগদের ছেলে মেয়ের সাথে কি করে কম্পেয়ারটা চলে আসছে, চলে আসছে পরিমাণে। তো এই জায়গায় মানে বাবা মায়েরা না কোথাও গিয়ে বুঝতেই চাইছে না যে বাচ্চাদেরকে কিভাবে হ্যান্ডেল করা উচিত। ওই সারাদিনের ওয়ার্ক প্রেশারের পরে বাচ্চা যদি ঘ্যান করে, তো বাবা মায়েরা চিৎকার করে ফেলছে, এই চিৎকারটাই হয়ে যাচ্ছে কাল, এবং সেই ক্ষেত্রে বাচ্চারা আরো বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছে। শুধু অটিস্টিক চাইল্ড বা এডিএইচডি এই ধরনের জায়গাতে আমি যাচ্ছি না, সব নর্মাল চাইল্ড, ধরুন তাদের অটিজমের কোনো লেশমাত্র নেই, কোনো সমস্যা নেই, কিন্তু তা সত্ত্বেও আমি টপিক থেকে বেরিয়েই গেলাম প্রয়োজনে, তাদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। কেউ ডিপ্রেশনে চলে যাচ্ছে, কেউ প্রচুর অ্যাংজাইটি করছে, রাতে ঘুমোচ্ছে না, তো এই সমস্যাগুলো আসছে। তো এই জায়গাগুলোকে যদি ডিল করতে হয়, আমার মনে হয়, আপনার কি মনে হয় আপনি পরে বলবেন,
আমার মনে হয় যে বাবা মা হওয়ার আগেই একটা কাউন্সিলিং করা কাউন্সিলিং দরকার এবং অবশ্যই। কোর্স করে নেওয়া দরকার। আর সেটার এরকম কোনো রীতিমতো course নেই। একটা সিটিং এ হবে না, সেটার সিটিং চাই, 4টে হোক 5টা সিটিং চাই। নিজেদেরকে মন থেকে শক্ত হতে হবে, যে সেই দায়িত্বটা যেরকম নিতে হবে, হোক। যে বাবা মা হওয়ার আগেই শিখে নিচ্ছি যে কিরকম কি দায়িত্ব আসতে পারে আমার ভবিষ্যতে, সেই অনুযায়ী এগোনো উচিত। একদমই তাই। মানে আপনি কি আমার সাথে সহমত যে একদমই তাই, আমি বাবা মা প্রথম হওয়ার থেকে বলছি এইটা। বাবা মা হওয়ার আগেই বাবা মা হওয়ার জন্য কি কি করা উচিত করা শিখে উচিত, নিতে হবে। একদম একদম সেই কোর্সটা করে নিলে হয়তো মানে ডিল করতে সুবিধা হবে। কারণ দেখুন আমাদের সময় তো বাবা মায়েরা নিশ্চয়ই কোনো প্যারেন্টিং এর কোর্স করে আমাদেরকে জন্ম দেননি, তাই এখন যা সিনারিও হয়ে গেছে তাতে করে এটা মনে হয় কোথাও গিয়ে দরকার হয়ে পড়ছে। কারণ তা না হলে টক্সিক প্যারেন্টিং না খুব এফেক্ট ফেলে বাচ্চাদের মনের ভেতরে, প্রচন্ড এফেক্ট ফেলে। কারণ এরকম ক্ষেত্রেও দেখেছি যে বাচ্চা বাবা মায়ের অশান্তির জন্যও মানে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, প্রচন্ড ডিপ্রেসড হয়ে যাচ্ছে, এবং বাচ্চা ভুল দিকে চলে যাচ্ছে। বাচ্চা বাজে ভাষায় কথা বলছে বাবা মার সাথে, যেটা এক্সপেক্টেড নয়। একটা 10-11 বছরের ছেলে তার বাবা মাকে তুই তো গাড়ি করে কথা বলছে, ওই বাবা মায়ের অশান্তিটা হয়তো দেখে বড় সেটা হচ্ছে, দেখে তারা বড় কোথাও হয়েছে গিয়ে। সে। তো তাদের ক্ষেত্রে তো যারা ধরুন নর্মাল হয়েও যারা অ্যাবনর্মাল বিহেভ করছে, তাদের জন্য তো স্কুলে এখন যারা মানে বড় স্কুল যেগুলো, আমাদের সময় তো স্কুলে সাইকোলজিস্ট কেউ ছিলই না, কিছুই ছিল না। মানে মনেরও যে সারানোর জন্য একজন ডাক্তার তখন দরকার। মনের রোগের ডাক্তার মানে বাবা একে কি বলবো পাগল। মনের রোগের ডাক্তার, এ তো আমাকে নিয়ে খিল্লি করবে। একদমই তাই। তো যারা কিন্তু এই জিনিসটা যে এখনো সমাজে আছে, অনেকে এখনো এই জিনিসটা নিয়ে খিল্লি করে। এখনো কিন্তু সরকারি এবং বেসরকারি যারা বাংলা মিডিয়াম স্কুল, সেখানে কিন্তু সাইকোলজিস্টরা নেই, অ্যাপয়েন্টেড রয়েছে বিভিন্ন। আমি জানি যে আমাদের এখানে টেকনো ইন্ডিয়া স্কুলে হয়তো সাইকোলজিস্ট রয়েছেন, তবে যারা স্পেশাল হয়েও ব্রাঞ্চে নেই, সব ব্রাঞ্চে নেই না। এমনি এটা মানে আমি আমার দেখা স্কুলগুলোতে নেই, যেগুলো বাংলা মিডিয়াম স্কুল, সেখানে স্কুলে কিন্তু সাইকোলজিস্ট নেই। আমি বলছি যারা অটিস্টিক নয়, যারা এডিএইচডি তে ভুগছে না যে সমস্ত বাচ্চারা, যারা নর্মাল বাচ্চা, তাদের ক্ষেত্রেও তো কোথাও গিয়ে কাউন্সিলিং দরকার। তাদের ক্ষেত্রেও কাউন্সিলিংটাই তখন তাদের ক্ষেত্রে একটা স্পেশাল এডুকেশন, তাদের বিভিন্ন টাস্ক দেওয়া হচ্ছে, অনেকটা ইমপ্রুভমেন্টও হচ্ছে, অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে। মানে আর একটা কি জানেন তো, বাচ্চাদের না ভালোভাবে যদি বোঝানো হয়, তাতেও বাচ্চারা না ভালোবাসাটা বোঝে, বাচ্চারা ভালোবাসা বোঝে। ভালোবাসলে বা এই মা আমাকে ভালোবাসে। ভালোবাসা এমন একটা জিনিস যেটা দিয়ে না আপনি পৃথিবীর অনেক অসাধ্যকে সাধন করতে পারবেন, পাবেন। আমরা নিজেরাই আমরা একদম ভালোবাসে সেখানেই গলে যায় মানুষ। হ্যাঁ, মানে সেটা শুধু বাচ্চারা নয়, একদম সেখানে অনেক বড় মানুষটাও, কারণ বড়দেরও তো মনের সমস্যা থাকে। যাই হোক, আমরা স্পেশাল এডুকেশন নিয়ে কথা বলতে বলতে স্পেশাল অনেকগুলো অ্যাসপেক্টে আমরা আজকে আলোচনা করে ফেলেছি, এবং প্রায় আলোচনার আমরা শেষের দিকে। এখন শেষ একটি প্রশ্ন, আপনি স্পেশাল এডুকেশনকে ভবিষ্যতে মানে আগামী 10 বছর 12 বছর পরে কি কোথায় দেখতে চাইছেন? মানে আর কি কি উন্নতির প্রয়োজন আছে, আর কি কি ডেভেলপমেন্টের প্রয়োজন আছে স্পেশাল এডুকেশনে, যাতে আরো অনেক বাচ্চাকে এক ছাদের তলায় এনে এডুকেশন দেওয়া যায়, সেটা একটু বলুন। মানে আপনি কত দূর অবধি দেখতে পাচ্ছেন স্পেশাল এডুকেশনকে? একটা তো হচ্ছে অ্যাওয়ারনেসটা দরকার। অ্যাওয়ারনেসটা দরকার, বাবা মাদের সচেতন হতে হবে। বাবা মাদের সচেতন না হলে জিনিসটা ঘেঁটে যাবে। বাবা মাদের সচেতন হওয়াটা খুব দরকার, সমাজের সচেতন হওয়া দরকার। কারণ সমাজ যদি সচেতন না হয়, সেক্ষেত্রে বাচ্চাদের না ওই মানে চলাফেরা করাতেই হোঁচট খেতে হবে। একদমই তাই। আমি পাশ দিয়ে যাচ্ছি, আমার পাশের একটা লোক আমাকে দেখে তো কি এরকম যাই হোক কিছু একটা XYZ বললো। আগে সমাজকে সচেতন হতে হবে, বাবা মাকে সচেতন হতে হবে, অ্যাওয়ারনেসের খুব দরকার। মানুষের জানা দরকার জিনিসটা কি, মানুষের বোঝা দরকার, ওদেরও মন বলে কিছু আছে, ওদেরও মনের মধ্যে কষ্ট হয়, আনন্দ হয়। আজ থেকে 10-12 বছর পরে আপনি এটা দেখতে চাইছেন যে সমাজ এতটাই উন্নত জায়গায় রয়েছে যে এগুলো নিয়ে আর কেউ কাউকে বুলি করছে না। একদমই তাই। এবং আরেকটা জায়গা যেটা না বললেই নয়, আপনি এই প্রফেশনে এসে অ্যাজ আ স্পেশাল এডুকেটর হিসেবে আপনি এখন আপনার প্রফেশন, এখন এটাই আপনার নিশ্চয়ই প্যাশনও হয়ে উঠেছে। একদম। তো ভবিষ্যতে আপনি ধরুন এখন তো বিভিন্ন সংস্থায় কাজ করছেন, প্রাইভেট প্র্যাকটিস করছেন, আপনার কি কখনো ইচ্ছা আছে যে আপনার নিজের একটা স্পেশাল এডুকেশনের জন্য ছোট স্কুল হবে, যেখানে ছোট ছোট বাচ্চারা আসবে আপনার স্কুলে পড়বে? এরকম কি কোনো প্ল্যান করেছেন, কখনো ভেবেছেন যে আপনার নিজস্ব একটা কিছু হোক?
আমি এখন এক্সপিরিয়েন্স করছি, আরো আরো জানতে চাই, আরো বুঝতে অবশ্যই চাই। সেটা জানতে হবে। ভবিষ্যতে ইচ্ছা তো আছে, ইচ্ছা তো প্রত্যেকেরই থাকে, স্বপ্নের তো কোনো স্বপ্ন দেখার কোনো শেষ নেই, স্কাই ইজ দ্য লিমিট। ইচ্ছা প্রচন্ড পরিমাণেই আছে। আমার সমসাময়িক যারা আছে তারা বহুজনেই ইচ্ছাটা পূরণও করেছে। আপনিও নিশ্চয়ই পারবেন। আমারও ইচ্ছা খুবই আছে, দেখা যাক তারপর কি হয়, বাকিটা ইউনিভার্স। বাকিটা ইউনিভার্স জানে। হ্যাঁ, ইউনিভার্স যদি একবার চায় যে এটা আপনার জন্য, আপনি ওই কাজটার জন্য উপযুক্ত, তাহলে আর আপনিও যদি চান যে আমি ওটা অ্যাচিভ করব, আর ইউনিভার্সের চাওয়া আপনার চাওয়া যদি মিলে যায়, তাহলে তো ম্যাজিক হবেই, ম্যাজিক হতে বাধ্য। থ্যাংক ইউ। এই হচ্ছে ব্যাপার। অনেক ধন্যবাদ। আজকে মানে অনেকটা বেশি অ্যাওয়ার করা গেল আমাদের দর্শক বন্ধুদেরকে যে স্পেশাল এডুকেশন কি জিনিস, স্পেশাল চাইল্ডদের কি করে হ্যান্ডেল করা উচিত, কিভাবে তাদের এডুকেশনের পরপর সিস্টেম কি কি হতে পারে। আশা করি মানে দর্শক বন্ধুরা অনেকে যারা জানেন না এই বিষয়ে, অনেকে এই বিষয়ে উপকৃত হলেন, এবং আলোচনাটাও খুব আনন্দ লাগলো আমার। আমারও খুব ভালো লেগেছে, আলোচনা করে খুব ভালো লেগেছে, এবং অনেক বেশি আমি এবং বাকি সব যারা যারা দেখবেন আমাদের এই এপিসোডটা, তারা খুবই উপকৃত হবেন, খুব সমৃদ্ধ হবেন। নমস্কার।